গত ক্লাসে রেশিওর বেসিক কনসেপ্টগুলি আমরা খুব ভালো করে শিখে নিয়েছি। আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রবলেমগুলোকে সলভ করব, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি, গত ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের লাইক খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করে তোমাদের জন্য আরও ভালো কাজ করতে। তাই লাইক করতে একদম ভুলবে না, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, তোমরা সকলেই পারবে। কি বলেছে? A:B গিভেন আছে, B:C গিভেন আছে, C:D গিভেন আছে। তোমাকে নির্ণয় করতে বলেছে A:D, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো কি করে নির্ণয় করবে বলো? A:B কত আছে? 2:3। B:C আছে 5:4। C:D কত আছে? 7:8। কি নির্ণয় করতে হবে? A:D, তাই না? প্রথম পদ এবং শেষ পদের অনুপাত নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করবে? প্রথম লাইনে যতগুলো ভ্যালু আছে সেগুলোকে গুণ করে দেবে, তাহলে প্রথম পদ পেয়ে যাবে। দ্বিতীয় লাইনে যতগুলি ভ্যালু আছে সেগুলোকে গুণ করে দেবে, তাহলে শেষ পদ পেয়ে যাবে, তাই না? এবার দেখো, গুণ করে এখানে একটি রেজাল্ট আসবে, এখানে একটি রেজাল্ট আসবে, তারপরে কাট করতে হবে না, তাই না? রেশিও মানে কি? সিম্পলেস্ট ফর্ম। তারপরে তো কাট করতে হবে। যেহেতু কাট করতে হবে তাহলে আগে থেকেই কাট করে দাও, কিছু কাট গেলে, তাই না? এখানে দেখো 2 আছে, এখানে 4 আছে, তো কাট করে দাও। আর কিছু কাট করা যাচ্ছে না, তাই না? 35 is 2, 3 into 2 6, 6 into 8 48। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হলো 35:48। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, A:B গিভেন আছে, B:C গিভেন আছে, C:D গিভেন আছে। A:C:D নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো, A:B গিভেন আছে কত? 2:3। B:C গিভেন আছে, C:D গিভেন আছে, তাই না? B:C কত? 4:5। 4:5। C:D কত? 5:7। 5:7। ঠিক আছে, তোমাকে কি নির্ণয় করতে বলেছে? তোমাকে নির্ণয় করতে বলেছে A:C:D, তাই না? তার মানে A, C and D। বিটা চাইনি, তাহলে কিভাবে করবে? বি তো চাইনি, তাহলে কিভাবে করবে? দেখো, আমরা এর ভ্যালুটা কি করে বের করব? ফার্স্ট লাইনে যতগুলো পদ আছে সেগুলোকে গুণ করে দেব, তাই না? গুণ করো। 8 আর 5 40, তাই তো? এর বি তো চাইনি, বিটা আমরা কি করে বের করি? আমরা এখান থেকে শুরু করি, তাই না? তারপরে এটাকে গুণ করি, এটাকে গুণ করি, এইভাবে আসি না? মনে আছে? প্রথমে 3টা, তারপরে এখান থেকে 2টা, তারপরে এখান থেকে 1টা, তাই না? গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তাহলে বি তো আমাদের চাই না, তারপরে চলে আসবো সিতে, তাই না? সি কী করে বের করব? সি এর জন্য এখান থেকে একটা পদ, এখান থেকে একটি পদ, তাই না? 5 5 25, 25 আর 3 75।
ঠিক আছে। তারপরে ডি কি করে বের করব, লাস্ট লাইনের প্রত্যেকটি পদকে গুণ করে দেবো, তাই না। 3 গুণ 5 15, 15 গুণ 7 কত হয় 105। কিছু কাট গেলে কাট করে দাও, কাট তো যাচ্ছে 5 দ্বারা, তাই না। 5 অষ্টে 40, 5 15 75, এটা কত হবে বলো, 5 21 105, তাই না। তো 8:15:21 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, P/Q গিভেন আছে, Q/R গিভেন আছে, R/S গিভেন আছে। P এর ভ্যালুটা গিভেন আছে, S এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। P দেখো রেশিও থেকে P প্রথম পদ, তাই না। S নির্ণয় করতে বলেছে, Sটা হলো শেষ পদ। প্রথম পদ জানা আছে, শেষ পদ নির্ণয় করতে বলেছে। প্রথম পদ এবং শেষ পদের রেশিও আমরা নির্ণয় করতে পারি, তাই না। কি করে নির্ণয় করব বলো, দেখো P/Q আছে 2:3, Q/R কত আছে 5:8, 5:8, রাইট। R/S আছে 9:10, 9:10। কিছু কাট গেলে কাট করে দাও, দেখো 5 দুগুণে 10, এটা কাট হচ্ছে, এটা আর এটা কাট হচ্ছে, তাহলে এখানে 3 থাকবে আর এখানে 8, তাই না। এবার দেখো এটা পি কে বোঝাবে, এটা এস কে বোঝাবে, প্রথম পদ আর শেষ পদের রেশিও বোঝাবে, তাই না। প্রথম পদটা গিভেন আছে কত 27, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হলো 27, তাই না। 3-এর কত গুণ, 3-এর 9 গুণ। শেষ পদ নির্ণয় করতে বলেছে, এস এর ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, তাহলে 8-এর 9 গুণ করে দাও, বুঝলে 72 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ক্লিয়ার হয়েছে, নোট ডাউন করে নাও। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, A/B গিভেন আছে, B/C গিভেন আছে। তোমাকে নির্ণয় করতে বলেছে 5A/3C। দেখো এ কি প্রথম পদ, সি কি শেষ পদ, তাহলে প্রথম পদ আর শেষ পদই দরকার আমাদের, তাই না। প্রথম পদ আর শেষ পদের রেশিও তো আমরা নির্ণয় করতে পারি, তাই তো। A/B আছে 2:3, B/C কত আছে 4:5, তাহলে প্রথম পদ আর শেষ পদের রেশিওটা কি করে বের করব, অর্থাৎ A/B কি করে বের করব বলো, এটাকে গুণ করে দেবো এখানে লিখবো, আর এটাকে গুণ করে দেবো এখানে লিখবো, তাহলে এটা কি বোঝাবে A/C এর রেশিও। তোমাকে কি নির্ণয় করতে বলেছে 5A/3C, তাই না। এ দেখো এর ভ্যালু কত 8, সি এর ভ্যালু কত 15, বুঝতে পারলে। 8/9, তাহলে 8:9 হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার এ। এবার তোমাদের অনেকের মনে একটা ডাউট আসবে, কি ডাউট বলবে, এটা তো আমরা রেশিও ভ্যালু জানি, তো রেশিও ভ্যালু থেকে আমরা এই ভ্যালুটা কি করে নির্ণয় করছি, তাই না। অনেকের মনে প্রশ্ন আসবে, অনেকের আসবে না। যার প্রশ্ন আসছে খুব ভালো, দেখো আমরা এই ভ্যালুটা ডাইরেক্ট কেন বসাতে পারছি, এটাকে আমরা 8x ধরতে পারি, এটাকে 15x ধরতে পারি, ঠিক আছে। এবার 8x এখানে বসাও, 15x এখানে বসাও, তাহলে দেখো যে x আর x আছে কাট হয়ে যাচ্ছে না, কাট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট ভ্যালুটা পুট করতে পারি, বুঝতে পারলে, ডাইরেক্ট ভ্যালুটা
পুট করতে পারি, কিন্তু অনেক জায়গায় আছে যেখানে ডাইরেক্ট ভ্যালু পুট করা যায় না, সেটাও আমি বলবো, পরে বলবো। ঠিক আছে, আপাতত করতে থাকো, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এত কেজি ও এত মিটারের চতুর্থ সমানুপাতি কত? দেখো, প্রথম দুটি রাশির একক কেজিতে আছে, তৃতীয় রাশিটির একক মিটারে আছে। ঠিক আছে, তাহলে চতুর্থ রাশিটির একক কি হবে বলো? মিটার হবে। কেন? কারণ গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এ বি সি ডি চারটি রাশি যদি সমানুপাতি হয়, এর মানে কি প্রথম দুটি রাশির অনুপাত শেষ দুটি রাশির অনুপাতের সাথে সমান হবে। এবার অনুপাত কাদের মধ্যে নির্ণয় করা হয়? সেম টাইপের মধ্যে, তাই না? সেম টাইপের মধ্যে। এখানে যেমন এর একক দেখো কেজিতে আছে, তাহলে বি এর এককও কেজিতে আছে, তাহলে অনুপাত নির্ণয় করা সম্ভব। এখানে সি এর একক মানে তৃতীয় সমানুপাতিটা কি আছে? মিটারে আছে, তাহলে চতুর্থটাকে কি হতে হবে? মিটারেই হতে হবে। তারপরেই না আমরা রেশিও নির্ণয় করতে পারবো। কি ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা মিটারেই আসবে। বুঝতে পারলাম? সমানুপাতিতে থাকা মানে কি? প্রথম দুটি রাশির অনুপাত অন্তিম রাশি দুটির অনুপাতে সমান হবে, তাই না? তাই তো? এবার দেখো, তোমাকে এই চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে, তাই তো? চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে, তো কি করে বের করবে? ডিটাকে এদিকে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেট করলাম। ডিএ ইকুয়াল টু বিসি, অথবা গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফল। ডাইরেক্ট এটাকেই লিখতে পারতাম, তাই না? আমাদের দরকার ডি এর ভ্যালু, আমাদের দরকার ডি এর ভ্যালু বিসি বাই এ হবে, রাইট? বিসি বাই এ হবে। ওকে, বি এর ভ্যালু পুট করো। বি এর ভ্যালু কত? দেখো, বি এর ভ্যালু আছে 7.2। কত আছে? 7.2। সি এর ভ্যালু কত আছে? সি এর ভ্যালু আছে 28.8। 28.8। এর ভ্যালু কত আছে? 9.6। 9.6। ঠিক আছে, এবার কাট করো, কিছুই নেই অঙ্কতে, তাই না? দেখো 24 দ্বারা কাট যাচ্ছে, তাই না? 3 24 72, 4 24 96। 4 দ্বারা কাট করো, 4 7 28, দশমিক 4 2 8। বুঝে গেল? তাহলে কি হবে? 21.6 একক মিটার, তাই না? তাহলে একক আসবে মিটারে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো, আর একটা উপায় আছে বোঝার। এটা কি? এটা বি, তাই না? বি, এটা এ, এটা কিসে? কেজিতে আছে, এটাও কেজিতে আছে। কেজি কেজি কাট হলো, কেজি কেজি কাট হলো। এটা কি? মিটারে আছে, মিটার। দেখো মিটার থেকে গেল না? তাহলে এটার ডি এর একক মিটারে আসবে। অনেক উপায় আছে বোঝার, আর প্রথম উপায় তো এটাই যে অনুপাত আমরা সেম টাইপের মধ্যে নির্ণয় করি, তাই না? গত ক্লাসে বলেছিলাম। কি বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 1:2, 3:5 এবং 5:9 জটিল অনুপাত কত হবে? তাই না? জটিল অনুপাত মানে মিশ্র অনুপাত, মিক্স রেশিও করেছিলাম না গত ক্লাসে, ওটাই। 1:2 আছে, তারপরে কি আছে? 3:5, তারপরে কি আছে? 5:9। 5:9। ঠিক আছে, মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে, তো কি করে নির্ণয় করবে? এই প্রথম পদ মানে পূর্ব পদগুলির গুণ করবে, পূর্ব পদগুলির গুণ করবে
এবং উত্তর পদগুলির গুণ করবে, তারপরে যে রেশিওটা পাবে সেটাই হবে মিশ্র অনুপাত বা জটিল অনুপাত, তাই না? এবার যেহেতু গুণ করে রেশিও নির্ণয় করতে হবে, কিছু কাট তো যাবেই, তাহলে আগে থেকেই কাট করে দাও, ইজি হবে। 5 5 কাট যাচ্ছে, এখানে কাট যাচ্ছে, 3 হবে, তাই কি না? তাহলে এখানে কি থাকছে 1, আর এখানে 2 গুণ 3 6, তাহলে 1:6 হবে অ্যান্সার। 1/6 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 16:25 সাব ডুপ্লিকেট অনুপাত কত? একটি অনুপাত যদি A:B হয়, ঠিক আছে, তার সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? কি বলেছিলাম? এর পাওয়ার হাফ হবে, বি এর পাওয়ার হাফ হবে, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি A:B পাওয়ার হাফ, তাই না? তাহলে এখানে রেশিওটা কত বলেছে? 16:25। তাহলে এর সাব ডুপ্লিকেট রেশিওটা কি হবে? ঠিক আছে, দেখো 16:25 লিখলে পাওয়ারটাকে হাফ করে দিলে, ঠিক আছে। 16 এর পাওয়ার হাফ কত হবে? 16 এর বর্গমূল কত? 4। 25 এর বর্গমূল কত? 5। 4:5 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3:5 এর ট্রিপ্লিকেট রেশিও কত? খুব ইজি। A:B আছে, ঠিক আছে, এই ট্রিপ্লিকেট রেশিও কি হবে? ট্রিপ্লিকেট রেশিও কি হবে বলো? A⁵:B⁵, অথবা এটাকে এইভাবে লিখতে পারি A:B হোল কিউব, তাই না? তাহলে এখানে কি বলেছে? 3:5। তাহলে 3:5 এর ট্রিপ্লিকেট রেশিও কত হবে? ট্রিপ্লিকেট রেশিও কত হবে? 3:5 হোল কিউব, তাই না? 3 এর পাওয়ার কিউব কত হবে? 27। 5 এর পাওয়ার কিউব কত হবে? 125। 27:125, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর জন্য পেন পেপারেরও দরকার নেই, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত? ঠিক আছে, গত ক্লাসে বলেছিলাম এ বি সি এই তিনটি রাশি যদি সমানুপাতিতে থাকে তাহলে এই বি পদটিকে মধ্য সমানুপাতি বলে, তাই না? তাহলে বি পদটি আমরা কি করে বের করব? গত ক্লাসে বলেছিলাম এখান থেকে একটা রিলেশন বের হয়, B² = AC, তাই না? প্রান্তীয় পদ দুটির গুণফল = মধ্য পদের স্কোয়ার, তাই না? এর মধ্য পদ বের করতে বলেছে, তাহলে B = কি হবে? √AC, তাই তো? ডাইরেক্ট এটা মনে রাখতে পারো। ওকে, এ কত বলেছে? 3। এ বলেছে 3। সি কত বলেছে? 192। 192, ঠিক আছে। এবার কি করে করবে দেখো, এটা 3 আছে, এবার এটাকে বের করার জন্য এখানে আরেকটি 3-এর দরকার, তাই না? 3 হলে এটা বের হতে পারবে, তাহলে এখান থেকে 3 নিয়ে নাও, এখান থেকে 3 নিয়ে নাও। নেওয়া যাচ্ছে কি দেখো তো? তাহলে এটাকে 3 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? করা যাচ্ছে কি? 3 6 18, 3 6 18, 1 2, 3 4 12, 64 হচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে, বা 3² হবে, তাই না? 9 লিখে দিলাম। দেখো লেখা যেতে পারে, তোমরা ডাইরেক্ট গুণও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটাকে বাইরে নিয়ে আসতে পারবো, কত হবে? 3, তাই না? 9 এর স্কোয়ার রুট 3, 64 এর স্কোয়ার রুট কত হবে বলো? 8। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে?
24। অ্যান্সার হবে 24। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 1.2 এবং 1.8 তৃতীয় সমানুপাতি কত? ঠিক আছে, তাহলে সি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, তাই না? এ বি সি যদি সমানুপাতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলো? বি স্কোয়ার ইকুয়াল টু এসি, কিন্তু আমাদের চাই সি এর ভ্যালু। তো সি এর ভ্যালু কী করে বের হবে? সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। এটাকে এদিকে নিয়ে আসো, তাই না? এবার বি এর ভ্যালু কত বলেছে? বি এর ভ্যালু বলেছে 1.8, তাহলে 1.8 এর হোল স্কোয়ার অথবা 1.8কে দুবার লেখো। ঠিক আছে, এ কত আছে বলো? এ আছে 1.2। এ কত আছে? 1.2। দশমিক উঠিয়ে দাও, এখান থেকে উঠাও, এখান থেকে উঠাও। ঠিক আছে, 6 দ্বারা কাট করো, 6 দুগুণে 12, 3 6 18। ঠিক আছে, এটা কাট করো, 0.9। ঠিক আছে, তাহলে কত হবে গুণ করলে? 2.7। 2.7, রাইট? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাত বলেছে 8:7, তাহলে অনুপাত থেকে সমষ্টি কত হবে? 15, তাই না? অনুপাত থেকে সমষ্টি হলো 15, তাই তো? আর এখানে সমষ্টি কত বলেছে? 450, তাহলে 15 ইউনিটের ভ্যালু 450 বলতে পারি, তাই না? 15-এর কত গুণ? 15-এর 3 গুণ মানে 45, তাহলে 30 গুণ মানে হবে 450। কি বের করতে বলেছে? দেখো সংখ্যা দুটি কত, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 8-এর 30 গুণ, তার মানে 240। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 7-এর 30 গুণ, তার মানে 210। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 240 এবং 210, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। গত ক্লাসে এই টাইপের কোশ্চেন আমরা অনেকগুলো সলভ করেছি, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে এবং 25 পয়সার কয়েন আছে, তাই না? টোটাল কত টাকা আছে? টোটাল 35 টাকা আছে, তাই তো? এবার সমসংখ্যক মুদ্রা আছে। যদি সমসংখ্যক মুদ্রা হয় তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত কি হবে? 1:1:1। কেন? সাপোজ প্রত্যেক মুদ্রা 10টি করে আছে, 10:10:10 কাট হয়ে যাবে না? তাহলে কি থাকে? 1:1:1, তাই না? এবার অ্যামাউন্টটা আমরা বের করব। অ্যামাউন্টটা বের করব। দেখো 1 টাকার কয়েন 1টি আছে, তাহলে 1 টাকা আছে। আচ্ছা, 50 পয়সার কয়েন 1টি আছে, অর্থাৎ হাফ টাকা আছে। 25 পয়সার কয়েন 1টি আছে, অর্থাৎ 1/4 টাকা আছে। পয়সাকে টাকাতে কি করে কনভার্ট করি বলো? 100 দ্বারা ডিভাইড করব, তাই না? এবার এখানে যে রেশিওটা পাচ্ছি সেটা ফ্র্যাকশনে চলে আসছে, তাই না? তো সেই প্রবলেম দূর করার জন্য, যাতে ফ্র্যাকশনে না আসে, তার জন্য একটি উপায় খুঁজলাম। এই 25 পয়সাকে ধরলাম,
25 পয়সা মানে কত টাকা? 1/4 টাকা, তাই না? তাহলে এই রেশিওটাকে 4 দ্বারা গুণ করে দিলাম। করতে পারি আমরা, যে কোনো নাম্বার দ্বারা গুণ করতে পারি, তাই না? আচ্ছা, করলাম। এবার দেখো ক্যালকুলেট করতে সুবিধা হবে। 1 টাকার কয়েন 4টি আছে, অর্থাৎ 4 টাকা আছে। 50 পয়সার কয়েন 4টি আছে, অর্থাৎ 2 টাকা আছে। 25 পয়সার কয়েন 4টি আছে, অর্থাৎ 1 টাকা আছে। দেখো ইন্টিজারে চলে এলো না, তাই না? তো এটা মাথায় রাখবে। যদিও ফ্র্যাকশন না আসলে আমরা ইন্টিজারে কনভার্ট করতে জানি, তাই না? গত ক্লাসে করেছিলাম। এখান থেকে দেখো টোটাল কত টাকা আছে? 4 2 6 যোগ 1 7, মানে টোটাল 60 টাকা আছে। প্রশ্ন তো কত বলেছে? 35 টাকা। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 35 টাকা। এবার যে কোনো একটি ভ্যালু বের করো, ঠিক আছে? আমি 4-এর ভ্যালু বের করলাম। কত হবে? এখানে কত গুণ হচ্ছে? 5 গুণ। তাহলে এখানেও 5 গুণ হবে, তাই না? তাহলে 20 টাকা আছে। কত টাকার কয়েন? 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন 20 টাকা আছে। তাহলে কয়টি কয়েন আছে বলো? কয়েনের সংখ্যা হবে কয়টি হবে? 20টি, তাই না? কি বোঝা গেল? আরও অন্য উপায় আছে এটাকে সলভ করার, ঠিক আছে? অন্য উপায়ও আছে, বলবো? চলো ফার্স্ট কোশ্চেনে বলে দিই। দেখো এই যে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা আছে না, এগুলোকে আমরা বলি ফেস ভ্যালু। একটি কয়েনের উপরে যত টাকা লেখা থাকে সেটা হয় ফেস ভ্যালু, ঠিক আছে? তো এই ফেস ভ্যালুর রেশিওটা কত হবে? দেখব। 1 টাকা মানে 100 পয়সা, তাই না? তাহলে 100 পয়সা ইস্টু 50 পয়সা ইস্টু 25 পয়সা। তাহলে ফেস ভ্যালুর রেশিও কত হলো? দেখো 25 দ্বারা কাট যাচ্ছে, তাহলে 4 2 1, ঠিক আছে? ফেস ভ্যালুর রেশিও হলো 4 2 1। এটা কি? ফেস ভ্যালুর রেশিও, ঠিক আছে? নাম্বার অফ কয়েনের রেশিও কত? দেখো 1:1:1, ঠিক আছে? এই ফেস ভ্যালুকে যদি নাম্বার অফ কয়েন দ্বারা গুণ করা হয় তাহলে অ্যামাউন্ট পাওয়া যাবে, তাই না? ফেস ভ্যালুকে নাম্বার অফ কয়েন দ্বারা গুণ করলে অ্যামাউন্ট পাওয়া যাবে। ফেস ভ্যালুকে নাম্বার অফ কয়েন দ্বারা গুণ করেছি, তারপরে না অ্যামাউন্টটা পেলাম। বুঝতে পারলে? তাহলে এটা কত হচ্ছে? 4 2 1, ঠিক আছে? দেখো কত হচ্ছে? 7। তার মানে 7-এর ভ্যালু কত বলেছে? 7-এর ভ্যালু বলেছে 35, তাই না? 4 2 6 1, মানে 7 হচ্ছে। 7-এর 5 গুণ 35 টাকা। বুঝতে পারলে? এটা তো বলেছে, তাই না? এবার যে কোনো একটা ভ্যালু বের করো, 4 ইউনিটের ভ্যালু ইন্টু 5 করে দাও, তার মানে 20 টাকা। এবার দেখো 1 টাকার কয়েন 20 টাকা আছে, তাহলে 20টি আছে বলতে পারি আমরা, তাই না? 20টি আছে। এভাবে করতে পারো, ওকে? তোমাদের যেটা বেস্ট মনে হয়, ঠিক আছে? এখানে জাস্ট রেশিও নিয়ে নেবে, কোনো চাপ নেই, জাস্ট রেশিও নিয়ে নেবে। ফেস ভ্যালু রেশিও, ওকে? নোট ডাউন করে নাও। একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? ঠিক আছে, দেখো 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে,
এবং 25 পয়সার কয়েন আছে। কয়েন সংখ্যার অনুপাতটা গিভেন আছে, তাই না? কত আছে? 1:2:4, 1:2:4, ঠিক আছে? তাহলে অ্যামাউন্টটা আমরা বের করি, চলো অ্যামাউন্টটা বের করি। দেখো অ্যামাউন্ট কত হবে? 1 টাকার কয়েন একটি আছে, 1 50 পয়সার কয়েন দুটি আছে, তার মানে কত? 1 টাকা আছে, তাই না? 25 পয়সার কয়েন 4টি আছে, 1 টাকা আছে। এবার 4 দ্বারা এটাকে গুণ করলাম না কেন? এর আগে তো 4 দ্বারা গুণ করেছিলাম। দেখো এখানে 4 দ্বারা গুণ করা কোনো মানে নেই, যেহেতু ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে, এটা ইন্টিজারে চলে আসছে, কোনো অসুবিধা নেই। যদি না হতো তাহলে 4 দ্বারা গুণ করে দিতাম, বুঝতে পারলে? এখানেও 4 দ্বারা গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে টোটাল কত টাকা আছে দেখছো? টোটাল এখান থেকে 3 টাকা আছে। প্রশ্নতে কত আছে? প্রশ্নতে কত আছে? প্রশ্নতে 393 টাকা, 393 টাকা। 3-এর কত গুণ? 3 × 39, তারপরে কত থাকে? 1, 3 অক্ষে 3, 131 গুণ, ঠিক আছে? তাহলে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন কত টাকা আছে বলো? 131 দ্বারা গুণ করো, তার মানে 131 টাকা, 131 টাকা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 1 টাকার কয়েন, ঠিক আছে, 1 টাকার কয়েন 131টি আছে, তাই না? 131 টাকা আছে, তার মানে কি 131টি আছে। এবার 50 পয়সার কয়েন তার ডাবল আছে, তাই না? 50 পয়সার কয়েন তার ডাবল আছে, তার মানে কি 262টি আছে। বোঝা গেল? 25 পয়সার কয়েন এতই ডাবল আছে না, তাই না? তাহলে কত আছে বলো? বুঝা গেল? এটা 50 পয়সার কয়েন, নাম্বার অফ 50 পয়সার কয়েন, এটা নাম্বার অফ 25 পয়সার কয়েন। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অথবা অথবা এটা যদি না বের করতে চাও, এটাকে যোগ করতে হবে, তো এবার যোগ করতে হবে। এটা যদি না বের করতে চাও, 1 টাকার কয়েন কতটি আছে তোমরা বের করতে পারলে, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা পেয়ে গেলে। 1 ইউনিটের ভ্যালু কত? 131। কিন্তু তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে মোট মুদ্রার সংখ্যা কত, তাই তো? এটাই বলেছে তো, মোট কতগুলি মুদ্রা ছিল। হ্যাঁ, তাহলে কতগুলি আছে? 1 + 2 + 4, তার মানে মোট 60টি মুদ্রা আছে, মোট 60টি মুদ্রা আছে। 1 ইউনিটের ভ্যালু কত? 131। 1 ইউনিটের ভ্যালু 131, তাহলে 131 দ্বারা গুণ করে দাও, 131 দ্বারা গুণ করে দাও। ক্লিয়ার হয়েছে? 131 দ্বারা জাস্ট গুণ করে দাও। 7 7 × 91, 917টি হবে, 917টি হবে। অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু অনেকের ডাউট আছে, অনেকেরই ডাউট আছে, তাই না? দেখো প্রথমে কি বলেছে? 393 টাকা আছে, ঠিক আছে? আমরা অ্যামাউন্টের রেশিওটা বের করলাম, অ্যামাউন্টের রেশিওটা বের করলাম। রেশিও থেকে কত আছে? 1 + 1 + 1, 3 টাকা আছে। 3 ইউনিটের ভ্যালু কত বলেছে? 393। 3 ইউনিটের ভ্যালু বলেছে 393, ঠিক আছে? তাহলে এই 1 ইউনিটের ভ্যালুটা বের করলাম, 1 ইউনিটের ভ্যালু বের করলাম। তাহলে কত আছে? 131 টাকা, 131 টাকা। তাহলে 1 টাকার কয়েন 131 টাকা আছে, তার মানে কি 131টি কয়েন আছে, তাই না? এবার এখান থেকে আমরা 50 পয়সার কয়েন বের করতে পারছি, 25 পয়সার কয়েন বের করতে পারছি, ঠিক আছে? এটারও কোনো দরকার নেই, ডাইরেক্ট করব, তাই না? এটা যোগ করার কোনো দরকার নেই, যোগ করে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। দেখো
এক ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম 131, এক ইউনিটের ভ্যালু পেলাম 131। আমাদের বের করতে হবে 1 + 2 + 4 অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। এক ইউনিটের ভ্যালু 131, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 × 131 অর্থাৎ 917। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? টোটাল অ্যামাউন্টটা নির্ণয় করতে বলেছে, তাই না? কি কি কয়েন আছে? 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে, তাই না? কয়েনের সংখ্যার অনুপাত কত বলেছে? 2:3:7, 2:3:7। ঠিক আছে, এইবার অ্যামাউন্টটা বের করবে। দেখো অ্যামাউন্টটা বের করার জন্য দেখো 1 টাকার কয়েন 2টি আছে, তাহলে এখানে 2 টাকা আছে। 50 পয়সার কয়েন 3টি আছে, তার মানে কি 1.5 টাকা আছে, 1.5। তাহলে আবার তো ইন্টিজারে আসছে না, তাই না? ইন্টিজারে আসছে না, তাহলে ইন্টিজারে আনতে হবে আমাদের। ইন্টিজারে আনার জন্য এটাকে আমরা ধরলাম 25 পয়সা মানে কত টাকা? 25 পয়সা মানে 1/4 টাকা। তাহলে 4 দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, সবচেয়ে ছোট ভ্যালুটাকে ধরবো। বোঝা গেল? 1 টাকার কয়েন 8টি আছে, তার মানে কি 8 টাকা আছে। 50 পয়সার কয়েন 4টি থাকা মানে কি 2 টাকা আছে। 2 × 3 6, তার মানে কি 6 টাকা আছে। বোঝা গেল? 50 পয়সার কয়েন টোটাল কয়টি আছে? 12টি, তার মানে কত টাকা আছে? 6 টাকা আছে। 25 পয়সার কয়েন দেখো 28টি আছে। 25 পয়সার কয়েন 28টি আছে, তাহলে কত টাকা আছে? 1/4 দ্বারা গুণ করে দাও, তাহলে 60 টাকা আছে। বোঝা গেল? দেখো 1 টাকার কয়েন 8টি আছে, 1 দ্বারা গুণ করলে 8 হলো। 50 পয়সার কয়েন 12টি আছে, হাফ দ্বারা গুণ করলে 50 পয়সা মানে কি হাফ টাকা, তাহলে 6 হলো। 25 পয়সার কয়েন 28টি আছে, তাহলে 1/4 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, এবার দেখো টোটাল মুদ্রা সংখ্যাটা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে টোটালটা বের করো। 2 + 3 5, 5 + 7 12, 12 × 4 কত হয় বলো? 48। তাহলে 48 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। 48 ইউনিটের ভ্যালু কত আছে বলো? 48 ইউনিটের ভ্যালু হলো 384 টাকা। 384 টাকা। ঠিক আছে, কত গুণ? 8 গুণ, তাই না? দেখো 64 4, 8 × 4 32, 32 আর 6 কত হচ্ছে? 38। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের হলো 8। 1 ইউনিটের ভ্যালু কত হলো? 8। যে কোনো একটা ভ্যালু বের করো, 8 ইউনিটের ভ্যালু বের করো। ঠিক আছে, 8 ইউনিটের ভ্যালু বের করো। ইন্টু 8 করবো, তাহলে 64। এর মানে কি? এর মানে হলো 1 টাকার কয়েন 64টি আছে। 1 টাকার কয়েন 64টি আছে, তাই তো? এবার 64টি হওয়া মানে কি 64 টাকা আছে। 1 টাকার কয়েন 64 টাকা আছে, তাহলে এই 8 ইউনিটের ভ্যালু হলো 64। বলতে পারি 8 ইউনিটের ভ্যালু হলো 64। 8-এর কত গুণ? 8-এর 8 গুণ। দেখো 8-এর 8 গুণ হচ্ছে। টোটাল অ্যামাউন্টটা বের করতে বলেছে, টোটালটা বের করতে বলেছে, তাই না? তাহলে টোটালটা কত হবে? 8 + 6 + 7, তার মানে কি 21 ইউনিট, তাই না? 21 ইউনিট। এই 21 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 21, ঠিক বললাম? 21 × 8, তাহলে কত হবে? 8 হলো আর এখানে 16, তার মানে 168 টাকা। মোট কত টাকা আছে?
168 টাকা আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকার কথা না। আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন আছে। সংখ্যার অনুপাত কত? 2, 3, 7। ঠিক আছে, তো আমরা দেখলাম এখান থেকে যদি ক্যালকুলেট করি অ্যামাউন্টটা ফ্র্যাকশানে আসছে বা দশমিকে আসছে, কিন্তু আমাদের ইন্টিজারে চাই, তার জন্য সব থেকে ছোটো ভ্যালুটাকে ধরলাম, 25 পয়সাকে ধরলাম। ঠিক আছে, 25 পয়সা মানে 1/4 টাকা, তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, 4 দ্বারা গুণ করলাম, তারপরে অ্যামাউন্টটা বের করলাম। অ্যামাউন্টটা বের করতে পারবে, ফেস ভ্যালু দিয়ে জাস্ট গুণ করে দাও নাম্বার অফ কয়েনকে, অ্যামাউন্টটা বের হয়ে গেল। আচ্ছা হলো, এবার টোটাল সংখ্যাটা দেওয়া আছে, তাই না? কতগুলি কয়েন আছে সেটা দেওয়া আছে। এখান থেকে আমরা দেখলাম কতগুলো কয়েন আছে, 48টি কয়েন আছে। এই 48-এর ভ্যালুটা গিভেন আছে 384। ঠিক আছে, তাহলে 48-এর 8 গুণ। ঠিক আছে, আমরা 1 টাকার কয়েন কটি আছে সেটা দেখলাম। 1 টাকার কয়েন অনুপাত থেকে 8টি আছে, তাহলে 8 ইউনিটে ভ্যালু বের করলাম 64 হলো। তাহলে 1 টাকার কয়েন 64টি আছে। ঠিক আছে, 1 টাকার কয়েন 64টি টাকা মানে কি 64 টাকা আছে, তাই না? তাহলে এই 8 ইউনিটের ভ্যালু হলো 64। 8 ইউনিটের ভ্যালু হলো 64। 8-এর কত গুণ? 8-এর 8 গুণ। 8-এর 8 গুণ। ঠিক আছে, এবার টোটাল অ্যামাউন্টটা বের করতে বলেছে। অনুপাত থেকে টোটাল অ্যামাউন্ট কত? 6 + 8 14, 14 + 7 21। তাহলে 21 ইউনিটের ভ্যালু বের করতে হবে। কি করব? 8 দ্বারা গুণ করব। কেন? এখানে 8 দ্বারা গুণ করেছি, 168 হবে। আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? এতদিন পর্যন্ত এই টাইপের প্রবলেমকে কি করে সলভ করতে, চলো একটু দেখে নিই। টোটাল 80টি নোট আছে, তাই না? টোটাল 80টি নোট আছে। তাহলে আমরা ধরে নিই যে 5 টাকার নোট এক্সটি আছে। ঠিক আছে, এবং 10 টাকার নোট ওয়াইটি আছে ধরলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 80 বলতে পারি। আচ্ছা, এক্স দেখো, একটি 5 টাকার নোট মানে 5 টাকা, একটি 5 টাকার নোট মানে 5 টাকা, তাহলে এক্সটি 5 টাকার নোট মানে কত হবে? 5x টাকা, তাই তো? একটি 10 টাকার নোট মানে 10 টাকা, ওয়াইটি 10 টাকার নোট মানে 10y টাকা। ঠিক আছে, তাহলে এদেরকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে টোটাল কত টাকা আছে বের হয়ে যাবে, তাই না? টোটাল কত বলেছে ওরা? দেখো টোটাল বলেছে 600 টাকা। তাহলে ব্যাগে মোট 600 টাকা আছে। এটাকে যদি একটু সিম্পলিফাই করি কি হবে দেখো, 5 দেখো কমন যাচ্ছে, তাই না? তাহলে 5কে কেটে দাও, 5 × 10, 5 × 60। তাহলে কি হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, x plus 2y ইকুয়াল টু 120। ঠিক আছে, এইবার এই দুটোকে আমরা সলভ করতাম, এতদিন পর্যন্ত করতাম এটা, তাই না? তো সলভ করো, x plus 2y লেখো ইকুয়াল টু কত? 120। x plus y ইকুয়াল টু 80। কী বের করতে বলেছে? 10 টাকার নোট কতগুলি আছে, তাই না? তাহলে y এর ভ্যালুটা বের করতে হবে। কি করো? মাইনাস করে দাও, এটা কাট হলো। তাহলে y এর ভ্যালু হলো 40। y এর ভ্যালু হলো 40। কিন্তু আমরা শিখবো লার্ন টু লাভ ম্যাথস অ্যাপ্রোচ। লার্ন টু লাভ ম্যাথস অ্যাপ্রোচ এইভাবে করবো না, ছোটোবেলায় করতাম, সকলে এইভাবেই করে। ঠিক আছে, তো চলো অ্যাপ্রোচটা দেখে নিই। এটা একটু নোট ডাউন করে নাও। দেখো এখানে 5 টাকার নোট এবং 10 টাকার নোট মোট 80টি আছে, তাই না?
প্রত্যেকটি নোট যদি 5 টাকার হতো, প্রত্যেকটি নোট যদি 5 টাকার হতো তাহলে কত টাকা থাকতো বলো তো, বলতে পারবে? টোটাল কটি নোট আছে? টোটাল 80টি নোট আছে। তাহলে প্রত্যেকটি নোট যদি 5 টাকার হতো তাহলে কত টাকা থাকতো? 5 গুণ 80 অর্থাৎ 400 টাকা থাকতো, তাই তো? 400 টাকা থাকতো। কিন্তু কত টাকা আছে? 600 টাকা আছে, তাই না? তাহলে এই 200 বেশি আছে, এই 200 টাকা বেশি আছে। 200 টাকা বেশি কেন আছে বলো? 200 টাকা বেশি কেন আছে? কারণ এখানে সবগুলো নোট তো 5 টাকার নয়, তাই না? এখানে 10 টাকার নোটও আছে। এখানে যেই 10 টাকার নোটগুলো আছে সেটাকে আমরা 5 টাকা হিসাবে ট্রিট করেছি, 5 টাকা ধরেছি, তাই না? তাহলে 10 টাকার নোটকে 5 টাকা ধরা হয়েছে, 10 টাকার নোটকে 5 টাকা ধরা হয়েছে। কিছু সংখ্যক 10 টাকার নোট আছে যেগুলোকে 5 টাকা ধরা হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তার মানে 10কে 5 হিসাবে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে আরও 5 থাকে, একটি নোটের জন্য আরও 5 থাকে, তাহলে এই 5গুলো গিয়ে যোগ হলো এবং 200 টাকা হলো বলতে পারি আমরা, তাই না? এই 5গুলো যোগ হয়েছে তারপরেই 200 টাকা হয়েছে, তার জন্যই 200 টাকা বেশি আছে, ঠিক আছে? তাহলে 10 টাকার নোট কটি আছে দেখো, একটি নোটের জন্য 5 টাকা, তাহলে টোটাল হয়েছে 200 টাকা। তাহলে কটি নোটের জন্য হবে? ডিভাইড বাই 5, তার মানে 40টি নোটের জন্য হবে, 40টি নোটের জন্য হবে। তাহলে 10 টাকার নোট কটি আছে? 10 টাকার নোট আছে 40টি। বুঝতে পারলে? 10 টাকার নোট আছে 40টি। এটা গেল লার্ন টু লাভ ম্যাথস অ্যাপ্রোচ, মাইন্ডেই সলভ হয়ে যাবে। প্রত্যেকটি নোট যদি 5 টাকার হতো তাহলে মোট 400 টাকা থাকতো, তাই তো? মোট 400 টাকা থাকতো, কিন্তু কত টাকা আছে? 600 টাকা আছে। তাহলে 200 টাকা বেশি আছে। 200 টাকা বেশি কেন আছে? 200 টাকা বেশি কেন আছে? কারণ এখানে প্রত্যেকটি নোট 5 টাকার নোট নয়, কিছু 10 টাকার নোট আছে। এখানে আমরা 10 টাকার নোটকে 5 টাকা হিসাবে ধরেছি, তাই না? 10 টাকার নোটকে 5 টাকা হিসাবে ধরেছি, তাহলে আরও 5 থাকে, আরও 5 থাকে, এই 5টা গিয়ে এখানে গিয়ে যোগ হলো, তাই না? একটি নোটের জন্য 5 টাকা বেশি, এরকম করে দুটি নোটের জন্য 10 টাকা বেশি, এরকম করতে করতে টোটাল 200 টাকা বেশি হয়েছে। কি এই 10 টাকা নোটের জন্য তো হয়েছে, একটি নোটের জন্য 5 টাকা, তাহলে 200 টাকার জন্য কটি নোট হবে? 40টি নোট হবে। ক্লিয়ার হয়েছে? মাইন্ডেই সলভ হয়ে যাবে, কিছুই নেই এই প্রবলেমে, ঠিক আছে? আশা করি ভালো লেগেছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, A/B নির্ণয় করতে বলেছে, তাই না? A 87 কমপ্লিট 1/2% ইকুয়াল টু B এর 41 কমপ্লিট 2/3%। A/B নির্ণয় করতে বলেছে, তোমরা সকলেই এটা নির্ণয় করতে পারবে। আমার সঙ্গে তোমরা পার্সেন্টেজ ক্লাসটি নিশ্চয়ই করেছো, তাই না? আমি এই ভ্যালুটা তোমাদেরকে শিখেছিলাম, এই ভ্যালুটাও শিখেছিলাম, তাই না? কত হয় এটা? ফ্র্যাকশনে কত হয়? 7/8, 7/8, তাই না? এটি কত হয় বলো? 5/12। কি মাথার উপর দিয়ে যাচ্ছে? করেছিলাম তো এগুলো, দেখে নেবে, আমি একটু বলে দিচ্ছি তারপরেও দেখো। A/B কত হবে? A/B বের করতে হবে। দেখো এটার সঙ্গে এটা গুণ হলো 40। আচ্ছা কিছু কাট যাচ্ছে তো, কাট করে দাও আগে। 4 দুগুণে 8, 8 3 4 12। এবার দেখো 10 আর এখানে 21, তো 10:21, ঠিক আছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো কি করে করলাম। 87
এটা মনে রাখতে বলেছিলাম 87 এত আছে তো। এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি 100% মাইনাস 100% মাইনাস, দেখো কি লেখা যেতে পারে 12 কমপ্লিট 1/2%, তাই না? 87 আছে না, 87 আছে, তাহলে 100 থেকে আমরা জানি 13 মাইনাস করলে 87 হয়, কিন্তু 87 থেকে বড় আছে, তাহলে 12 মাইনাস করো, ঠিক আছে? 12 যদি মাইনাস করো তাহলে হাফ থাকবে। ক্লিয়ার? এবার এটা মানে কত? এটা মানে 100%, 100/100। এটা মানে কত? যদি না জানো তাহলে কীভাবে করবে? 24 আর 1 25, 25/2, পার্সেন্টেজ মানে ডিভাইড/100, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত হবে? 1/8, সিম্পলিফাই করো 7/8 আসবে। ক্লিয়ার হয়েছে? এবার 41 2/3% কী করে এলো? ঠিক আছে, এটা কি করে এলো চলো দেখে নিই। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50% মাইনাস 50 থেকে কত কম? দেখো 8 কমপ্লিট 1/3% কম। 50% মানে হাফ, এটা মানে কত হয়? যদি না জানো এইভাবে বের করবে, 3 অষ্টে 24, 24 আর 1 25, 25/3% ক্যালকুলেট করবে, 1/12 আসবে। আর এটা মানে কি? তো এটা মানে কত? 1/2, ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেট করবে 5/12 চলে আসবে। কিন্তু এসব করার কোনো দরকার নেই, পার্সেন্টেজ ক্লাস দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।